5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে পারবো, এই কারণে কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছেই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে, এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হচ্ছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। আপনি বিভিন্ন ধরনের এক্সাজারেট নাম্বার দিচ্ছেন। সংখ্যাতটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না, এরকম বিষয় তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে এটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? আনুমানিক হতে হবে তো। আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন, এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। মানে আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি, সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো বিভিন্ন সময় বলেছেন। তারা বলেছেন আপনারা তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি, যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে কত টাকা পাচার হয়েছে এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে? ধরুন 15 বছর। আমার কাছে নাই এই মুহূর্তে, কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ। সেটার বাইরে আমি নেইনি, আমি জানি $10,000 পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত টাকা নাই, যারা না এত টাকা দরকার নাই তো, আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার, কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মিশন ডানে ভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়তেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং তার কোনো স্পষ্টতা আমরা সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে আপনারা দিতে পারেন না। আমরা যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা পাচার হয়েছে, এছাড়াও কত টাকা পাচার করেছে সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয় সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? প্রথম 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনন। পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি না শারমিন, আমি ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক রহমানের টাকা ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি? তাহলে কেন বলছি? ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে,
সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে বলেন কত টাকা পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই। এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার হয়েছে। যেমন পিকে হালদার, এই প্রশ্ন আমি বহুবার করেছি, কত টাকা পাচার করেছেন আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও পাচ্ছি না এক্স্যাক্টলি। কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না। সব বায়োবিও দায়িত্বে যারা থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে করেছে সেটা তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং হচ্ছে না। আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নেই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়োবিও কথা বলছে। এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। Why don't they give us the evidence? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। জি, এই প্রশ্নটা আসলে আপনাদের সরকারে করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে ঠিক এরাও তো দিচ্ছে না। যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে? তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। এবং আপনাকে এটাও আমি যদি আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত বাগাড়ম্বরের কারণ। যে জিনিস আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছর তার ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে এই ধরনের যে। তার মানে এমনটি তো নয় মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা হয়েছে হ্যাঁ এটি সমস্যা যে এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। আমি তো বললাম যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল। এক আর দুই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার। কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সব সময় জানতে চেয়েছি। সেটি আমরা তখনও জানতে পারিনি। ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল। মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক? অর্থ পাচারের মানে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে মোহাম্মদ আরাফাত আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা। হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই এবং সেটা মোটা অঙ্কের টাকা পাচার হয়ে গেছে বলে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায়, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন আছে অর্থ পাচারে। নিশ্চয়ই। আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই। আর এই সব কথাগুলি কিন্তু সেই সংখ্যাটা নিশ্চয়ই না, এইটাই তো বলছি, এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা বলতে থাকেন নাই, আমার কাছে প্রমাণ নাই। প্রমাণটা করার জন্য সরকার আমাদেরকে সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে গিয়ে পাই না, এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না।
সেটা এইটাই আমি বলছি, আপনার কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, এই করছেন। প্রশ্নে আর না যাই, মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে, যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এ পাচার করেছে। আমার আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল, যেটি উনি বারেবার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো। কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া। তো উনি ফিল করছিলেন, যতটুকু আমি জানি, যে ওনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন ইন এ সেন্স। ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন, উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়। এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল টার্গেট গুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন। এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানে থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপরে যুদ্ধ বিগ্রহ, এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো। মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল, সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম, কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়ায় যাবেন। তো যাই হোক, তো এখন এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো তখন এই 4 তারিখের যে যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার ভাবে বলেছিলেন যে মানে উনার মধ্যেও তো একটা কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম। কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে দেশের একটা অংশ বলছে যে উনারকে যে তারা যেভাবে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নাই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যেটি বলা হয় যে 5 তারিখ উনি নাকি ক্ষমতা সাইন করেছিলেন, তিনি থাকবেন না, এই সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার মধ্যে কাজ করছিল। তারপরে আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ, 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন, ওরকমও অনেক কিছু আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে পারবো। এই কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না। মানে উনি খুব
খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি। সাইন করা হয়েছিল অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগপত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগপত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই ওনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তারা হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, যে কারণে ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি। কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো, যেটা এটা হলো না। কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, পদত্যাগপত্র হস্তান্তর করবেন, নতুন একটা সরকার হবে, সেটাকে উনি ওভারসি করবেন। মোহাম্মদ আরাফাত, আমি একটু এখানে জানতে চাই যে আপনি বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন, তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য, নানান রকম কথাবার্তাও বলতে শুনছি, এবং তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা, ওটাতে যেটি লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, রাইট? ডোনাল্ড ট্রাম্প কে আমেরিকার প্রেসিডেন্ট না, এখন কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট। এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ, হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশন উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলে কনস্টিটিউশন অনুযায়ী দেখেন, তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই।